দেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান। সরকার প্রধানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ফ্যাসিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের অভিযোগ রিজভীর। ফ্যাসিস্টের ধ্বংস করা অর্থনীতির খেসারত বর্তমান সরকার, বললেন অর্থমন্ত্রী। হাসিনাকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেবে আদালত, বলছে ভারত। এবং হামে থামছেই না প্রাণহানি, 24 ঘন্টায় 6 শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক। ডেঙ্গুতে 3 জনের মৃত্যু। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। বর্তমান সরকার দেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জে দিনভর নানা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, এক এক করে নির্বাচনী সব ওয়াদা পূরণের কাজ চলছে। অতীতের কর্মকাণ্ড বিবেচনায় বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান সরকার প্রধান। আগামী 5 বছরে প্রতিটি উপজেলায় 151 শয্যা হাসপাতাল তৈরির ঘোষণাও দেন তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর প্রথমবার কিশোরগঞ্জে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে সাধারণ শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি। এরপর জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্যের পরিবর্তনই তার সরকারের মূল লক্ষ্য। কথা বলেন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ উন্নয়নমূলক কর্মকাণ্ডের নানা দিক নিয়ে। যেই পরিকল্পনা গ্রহণ করলে, যেই পদক্ষেপ গ্রহণ করলে দেশের মানুষের ভাগ্য, বিশেষ করে গ্রামে থাকা মানুষগুলোর ভাগ্য, উপজেলায় থাকা মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন হবে ধীরে ধীরে, আমরা সেই কাজগুলো করতে চাই। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আমলের 17 বছরে দেশের সম্পদ পাচার করা হয়েছে, এজন্যই জনগণ তাদের বিতাড়িত করেছে। বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান, অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ইনশাআল্লাহ আপনাদের নির্বাচিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ জনগণের জন্য অতীতেও কাজ করেছে, বর্তমানেও কাজ করবে। এদিকে বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। বিএনপির কল্যাণমুখী রাজনীতির বাস্তবায়ন চাইলে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মতন, তাদেরকে সমুচিত জবাব দিতে হবে। দেশের প্রত্যেকটি নাগরিককে যদি অর্থনৈতিকভাবে আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারি, তাহলে কখনোই আমরা দেশকে গড়ে তুলতে পারবো না। বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে বলেও জানান তারেক রহমান। বৃক্ষরোপণের ওয়াদা করেছিলাম, খাল খননের ওয়াদা করেছিলাম, ফ্যামিলি কার্ডের ওয়াদা করেছিলাম, ইমাম মুয়াজ্জম সাহেবদের আমরা ভাতার কথা বলেছিলাম, শিক্ষার্থীদের জন্য আমরা শিক্ষার ব্যবস্থা সহ আমরা এই যে নতুন করির কথা বলেছিলাম, এই যে আমরা কথাগুলো বলেছিলাম, এক এক করে আমরা সকল ওয়াদাগুলো ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করছি। প্রত্যেক উপজেলায় এখন যে 50 বেডের হাসপাতাল আছে, এটিকে ইনশাল্লাহ আমরা 151 বেডের হাসপাতালে রূপান্তরিত করব। এছাড়া কিশোরগঞ্জের কটিয়াদি কার্ভ হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানকার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মাছ চাষীদের বিকাশে আন্তরিক বর্তমান সরকার। এরই অংশ হিসাবে মৎস্য চাষীদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। একই সঙ্গে জেলেদের
মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা নয়াদিল্লিতে যেভাবে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের অনুকূল পরিবেশ বিনষ্ট হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে একথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ.কে.এম. শহীদুল করিম বলেন, এই সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠানো এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বলেও জানান শহীদুল করিম। This process was initiated by the open press interaction in New Delhi on 5th of August by Sheikh Hasina, who has been convicted by the International Crimes Tribunal for committing crimes against humanity. We are of the view that a propitious environment needs to be created for this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals. ফ্যাসিবাদী গোষ্ঠী এখনও বিপুল টাকা দিয়ে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ নিয়ে আলোচনা সভায় একথা বলেন তিনি। জুলাই চেতনাকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। ফ্যাসিবাদের লোকরা তো এখনো আছেন বিভিন্ন জায়গায়, তারা তো ঘোরাফেরা করছেন, তাদের প্রচুর অর্থ আছে, বৃত্ত আছে, তাদের টাকা আছে, পয়সা আছে, এটা নিয়ে নানাভাবে, আর বিশেষ করে সোশ্যাল মিডিয়াটাকে তারা প্রচন্ডভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কারণ তাদের তো টাকা আছে। তো সুতরাং তো এইটা দিয়ে তারা এই বলানোর চেষ্টা করছে। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে প্রার্থীদের প্রতিনিধি দলের সামনেই মনোনয়নপত্র বাছাইয়ের পর এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন। এমআর আসাদের রিপোর্ট। গেল বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর তা যাচাই বাছাই হয়। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন প্রার্থীদের প্রতিনিধিদের সামনে মনোনয়নপত্র বাছাই করেন। 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্রের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়। তিনি 2টি মনোনয়নপত্র জমা দিলেও প্রথমটি বৈধ হওয়ায় দ্বিতীয়টি নিয়ে আলোচনার প্রয়োজন হয়নি। এ সময় জোটের নেতারা মনোনয়নপত্র বাছাইয়ে উপস্থিত ছিলেন। পরে 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, সংবিধান সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন হলে সংসদ সদস্যদের মতামতের প্রতিফলন ঘটত। সংবিধানের 70 অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায়। পরে নির্বাচন ভবনে আসে বিএনপির প্রতিনিধি দল। রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণার সময় দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র বাছাই শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে প্রচলিত সংবিধান অনুযায়ী কাজ করবে বিএনপি। আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে, এর বাইরে না, রাস্তাঘাটে বলে লাভ নেই। এদিকে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। দুটাই মনোনয়নপত্র ভ্যালিড এবং আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। মিডিয়ার বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা করছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। কিন্তু অপরাধ তামাদি মওকুফের সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। দুপুরে মামলা সংক্রান্ত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। শাপলা চত্বর হত্যাযোগ্য মামলায় গ্রেফতার ও আটক আসামিদের 3রা সেপ্টেম্বর হাজিরের নির্দেশ সহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মুদাসসির আলীর প্রতিবেদন।
2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় 41 আসামির মধ্যে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আনা হয় 9 আসামিকে। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। এছাড়াও আরেক মানবতাবিরোধী অপরাধ মামলায় সাজাপ্রাপ্ত হাসানুল হক ইনু এবং অপর মামলায় গ্রেপ্তার আব্দুর রাজ্জাককে না আনা হলেও তাদের বিরুদ্ধে হাজিরের পরোয়ানা জারি করা হয়। শেখ হাসিনা সহ বাকি 30 আসামি পলাতক। পলাতকদের বিরুদ্ধে পুলিশ এখনও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের প্রতিবেদন দাখিল করতে পারেনি। 3রা সেপ্টেম্বরে ওই প্রতিবেদন সহ 11 জনকে হাজিরে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। আরও প্রায় 10 জনের বিরুদ্ধে এখনও এই এক্সিকিউশন অফ ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট পুলিশ ট্রাইব্যুনালে জমা দেয় নাই। 3রা সেপ্টেম্বর 2026 এই তারিখে বাকি যে আসামিদের বিরুদ্ধে রিপোর্ট জমা দেওয়া হয় নাই সেই রিপোর্টগুলো যেন পুলিশ জমা দেয় এবং যে 2 জনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে তাদের সহ এই 11 জনকেই আগামী 3রা সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছে। এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সুযোগ আছে বলে জানান তিনি। শেখ হাসিনা যদি ফিরে আসেন তাহলে তিনি তামাদি মওকুফের সুযোগ পাবেন না বলেও জানান এই প্রসিকিউটর। তৎকালীন প্রধানমন্ত্রী সহ এই মামলার আসামিরা এই প্লিটা কোনোভাবেই নিতে পারবেন না, কারণ তারা এই মামলা সম্পর্কে জানে এবং সেখানে বসে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, ফিরে আসার কথা বলছেন এবং মামলাকে তারা মিডিয়ার মাধ্যমে ডিফেন্ড করছেন। এছাড়াও এদিন ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের 7 জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হয়। তারা এর আগে 2 দিন যুক্তিতর্ক উপস্থাপন করেছে, আজকের 3য় দিনের মতো তারা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনার ধ্বংস করা অর্থনীতির খেসারত বর্তমান সরকারকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় বুয়েট আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আওয়ামী শাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষের অধিকার হরণ করেছিল, দেশে আইনের শাসন ছিল না। জুলাই ধারণ করে বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে 2-1টি রাজনৈতিক দল জুলাই নিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিহিংসার রাজনীতি বিএনপি বিশ্বাস করে না বলেও উল্লেখ করেন তিনি। আমাদের বিভিন্ন পণ্য যারা করে তাদেরকে আমরা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারি না। এখন কিন্তু তাদেরকে আমরা নিয়ে এসেছি অর্থনীতি, এটার জন্য বাজেট করা হয়েছে। তাদেরকে ঋণ দেওয়া হবে, তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট দেওয়া হবে, তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দেওয়া হবে। আমি এক বাক্যে বলতে পারি যে সারা বাংলাদেশের প্রত্যেকটি জনগণ জুলাইকে ধারণ করে এবং জুলাইকে বিশ্বাস করে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। এটি কূটনৈতিক সিদ্ধান্তের বাইরে বলে জানিয়েছেন ভারত সরকারের এক শীর্ষ কর্মকর্তা। একই সাথে এটি প্রমাণিত হতে হবে যে বাংলাদেশে তিনি যে অপরাধ সংগঠিত করেছেন সেগুলো ভারতের আইন অনুযায়ীও অপরাধ কিনা। 2013 সালে বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি হয়েছিল সেটি অনুযায়ী সব নথি যুক্ত করে বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনাকে ফেরত চেয়েছে। এলএনজি সংকটে গ্যাস সরবরাহে বড় ধাক্কা লেগেছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, আমদানি নির্ভরতার কারণে জ্বালানি খাতে ঝুঁকি তৈরি হয়েছে। দুপুরে মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত সেমিনারে চলমান সংকট মোকাবেলায় সরকারকে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি রেসপন্স টিম গঠনের পরামর্শ দেয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটি। জ্বালানি সংকট কাটাতে না পারলে শিল্প উৎপাদন বাধাগ্রস্তের শঙ্কাও জানায় সিপিডি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। তৈরি পোশাক খাতে শিল্পের কার্বন নিঃসরণ কমানো এবং এই খাতকে এগিয়ে নেওয়ার কৌশল নিয়ে সেমিনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে বক্তারা বলেন, পোশাক কারখানার ওয়াশিং ও ডাইং সেকশনে ব্যবহৃত থার্মাল প্রযুক্তি শুধু যন্ত্রপাতি পরিবর্তন বা সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে উন্নত করা সম্ভব নয়, তাই এসব ক্ষেত্রে আলাদা নীতি সহায়তা প্রয়োজন। উদ্যোক্তারা বলেন, আধুনিক ও পরিবেশ বান্ধব প্রযুক্তির স্বার্থে পর্যাপ্ত প্রাথমিক মূলধন প্রয়োজন, যা অনেক কারখানার জন্য বড় চ্যালেঞ্জ। তাই কর কাঠামো পরিবর্তনের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে ভর্তুকি দেওয়ার দাবি তাদের। যদি চায়নাতে দেখেন
যে ওদের ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোর সাথে ওদের কিন্তু ওই যে পাওয়ার প্ল্যান্ট থাকে, পাওয়ার প্ল্যান্টের থেকে বাই প্রোডাক্ট হিসেবে স্টিমটা প্রোভাইড করা হচ্ছে। তো সেগুলা ওই কুলিং টাওয়ারের ওগুলা করা আসলে আমাদের এখন কিভাবে করবেন আমি জানি না। নতুন ইন্ডাস্ট্রিয়াল জোনগুলো প্ল্যান ওয়েতে হইলে যদি করা যায়, যে আমার বাংলাদেশের গার্মেন্ট সেক্টর সার্ভাইভ করবে কি করবে না, ইট ডিপেন্ডস অন সার্টেন সাস্টেইনেবল ফ্যাক্টরস। তো আমার বড় ভাই কলিগ দীপু ভাই যেটা বলে গেছে যে সাস্টেইনেবিলিটিকে আমরা বাদ দিয়ে দিই বা পরে চিন্তা করি, এটা একটা ভেরি ভেরি রং কনসেপ্ট। বর্তমান জ্বালানি সংকট সমাধানে সরকারকে ইমার্জেন্সি রেসপন্স টিম গঠনের পরামর্শ দিয়ে সিপিডি বলছে, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে কার্বন নিঃসরণ কমানোর যে চাপ রয়েছে সেটিকে সুযোগ হিসাবে কাজে লাগাতে হবে। আপনার আউট অফ বক্স না গিয়ে যদি সরকার যদি সিদ্ধান্ত না দেয়, এই এনার্জি ক্রাইসিস পাওয়ার ক্রাইসিস থেকে সরকার বেরিয়ে আসতে পারবে না, আমি গ্যারান্টি দিলাম। এই ফ্যামিলি কার্ড দিচ্ছেন, প্রয়োজনে গ্রিন কার্ড দেন, কিছু একটা ব্যবস্থা করেন, আদারওয়াইজ কিন্তু সমাধান কিন্তু আসবে না। সরকার যদি এখন এলএনজি দিয়ে করতে চায়, আগামী দিনে কিন্তু গ্যাসের মূল্য আবার সরকার রিভাইজ করবে। এর বাইরে গিয়ে যদি আমরা এলএনজির বিকল্প হিসেবে যদি ইলেকট্রিফিকেশনে যেতে পারি তাহলে, এবং তার মাধ্যমে যদি আমরা স্টেবল একটা ইলেকট্রিসিটি আপনাদের দেওয়া যায়, সেটা আপনাদের জন্য 4%-এর মতো একটা কস্ট রিডাকশন দেবে। শিল্প খাতে জ্বালানি সংকট মোকাবেলায় জরুরি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রযুক্তি আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং সরকারি প্রণোদনা সমন্বিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা। প্রতিদিন এখন 1 লাখ টাকার ডিজেল কিনতে হচ্ছে, এটা কতদিন সম্ভব? শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি কর্মকর্তাদের জন্য নবম পে স্কেল তৈরি হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার বলেন, চলতি অর্থ বছরের মধ্যে তা বাস্তবায়ন হবে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, পে স্কেলের ফলে সামনে অর্থনীতিতে চাপ পড়বে, তবে কর্মসংস্থান এবং উৎপাদনের মাধ্যমে সরকার তা মোকাবেলা করবে। পতিত আওয়ামী লীগ সরকার 17 বছর জনপ্রশাসনকে ধ্বংস করে ফেলেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। 5-6 বছর পর পে স্কেল দেওয়ার কথা, বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন বাড়াতে হবে। এটা হয়তো জনগণের জন্য একটু কষ্টকর হবে। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যেগুলোর মধ্যে পে স্কেল ঘোষণা হতে পারে। দেশে গেল 24 ঘন্টায় হামে নতুন করে 6 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1101 শিশু। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে এই রোগের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 809 শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে 99 শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট 908 শিশু মারা গেছে। এদিকে ডেঙ্গুতে নতুন করে 3 জনের মৃত্যু হয়েছে। এই রোগে আক্রান্ত হয়ে নতুন করে 805 জন হাসপাতালে ভর্তি হয়েছে। নির্ধারিত সময়ে ট্রেড লাইসেন্স না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। দুপুরে ডিসিসিআই এবং ডিএসসিসি আয়োজিত ট্রেড লাইসেন্স বিষয়ক এক আলোচনা সভায় তিনি কথা বলেন। ব্যবসা পরিচালনায় ট্রেড লাইসেন্সকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্ধারিত সময়ে লাইসেন্স প্রদান ও নবায়ন সহ সংশ্লিষ্ট সেবা খাতকে শৃঙ্খলায় আনার কথা বলেন ডিএসসিসি প্রশাসক। ব্যাটারি চালিত অটোরিকশাকে দ্রুত নিবন্ধনের আওতায় আনার ঘোষণাও দেন তিনি। লাইসেন্স জমা দেয় 1 সপ্তাহ 2 সপ্তাহ, অনেক সময় পায় না, বা বলে কালকে আসেন পরশু আসেন। আমি বলছি না, একে দিনেরটা দিনে লাইসেন্স দিতে হবে। যদি এই ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটে, যে অফিসার করছে, যে সেকশন করছে, আপনার দয়া করে আমার কাছে রিপোর্ট করবেন, সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাওসে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম। এতে রাষ্ট্রদূত লুৎফর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সভাপতি মাজহারুল হক। এ সময় কমিটির নেতৃবৃন্দ সহ লাওসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এতে বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং কর্মপরিবেশ নিয়ে আলোচনা করা হয়।
আন্তর্জাতিক প্রসঙ্গ, রাশিয়ায় প্রায় 900 ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রাশিয়াতে 6 জনের মৃত্যু হয়েছে। গেল কয়েকদিন ধরে ইউক্রেন টার্গেট করছে পণ্যের গুদাম এবং বাণিজ্যিক স্থাপনা এবং তেল পরিশোধনাগার। এবছরে এটি ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা। এসব ড্রোনের অনেকগুলো পাঠানো হয়েছিল মস্কোতেও, যেখানে রাশিয়ার এলিট শ্রেণীর লোকজন বাস করেন। মস্কোতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বৈদ্যুতিক যুদ্ধাস্ত্র ব্যবহার করে 187টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এসব হামলার জবাবে পাল্টা মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান রাজনৈতিক ও সামরিকভাবে জয় পেয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই যুদ্ধ হল কাপুরুষিত যুদ্ধের বিরুদ্ধে ইরানের জনগণ সাহসিকতা এবং আন্তরিকতার সাথে এই লড়াই করেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলে ইরানের বিরুদ্ধে যুদ্ধের 9টি লক্ষ্য ঠিক করেছিল, যার একটিও তারা অর্জন করতে পারেনি বলেও জানান তিনি। ইসলামাবাদ সমঝোতা স্মারক ইরানের জন্য সম্মান ও বিজয়ের দলিল বলেও মন্তব্য করেন তিনি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার, কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী। বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান। সরকার প্রধানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ফ্যাসিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের অভিযোগ রিজভি। ফ্যাসিস্টের ধ্বংস করা অর্থনীতির খেসারত বর্তমান সরকার, বললেন অর্থমন্ত্রী। হাসিনাকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেবে আদালত, বলছে ভারত। এবং হামে থামছে না প্রাণহানি, 24 ঘন্টায় 6 শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক, ডেঙ্গুতে 3 জনের মৃত্যু। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।